নমস্কার। ভোটার তালিকা নিয়ে যখন আজকে পশ্চিমবঙ্গে এত আলোচনা শুরু হয়েছে, এত বিতর্ক, ইলেকশন কমিশন এবং নবান্ন, এত সংঘাতের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে আজকে সুপ্রিম কোর্টের একটি খুব সিগনিফিকেন্ট অবজারভেশন জানা গিয়েছে এবং বোম্বে হাইকোর্ট আজকে একটি সিগনিফিকেন্ট রায় দিয়েছে। দুটো ঘটনা কি, সুপ্রিম কোর্টে আজকে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে। সেই মামলার শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি তাদের বেঞ্চে যখন শুনানি হচ্ছে, তখন তারা বলেছেন যে হ্যাঁ, আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। এ ব্যাপারে ইলেকশন কমিশন যে কথাটা বলছে সেটাকেই আমরা সমর্থন করি। তো এইটা আজকে যখন সুপ্রিম কোর্ট অবজারভেশনে জানাচ্ছে, তখন খুবই তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যখন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধনের একটা আলোচনা শুরু হয়েছে বা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দুই, আরও সিগনিফিকেন্ট হচ্ছে বম্বে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটি রায়। সেখানে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার হওয়া একজনের সম্পর্কে আদালত জানিয়েছে যে তার কাছে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড থাকলেও সেটা ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ নয়। তার মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী তিনি যদি রেশন কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড জোগাড় করেও ফেলেন, তাহলে তিনি কিন্তু ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবেন না। এবং সেইটা কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে উঠছে, কারণ পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে একটা তৎপরতা কমিশনের তরফে দেখা যাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয়, এই যে খবরের ভেতরে খবর রাত 9টায়, তাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটাই যে সত্যিই যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য আধার কার্ড নাগরিকত্বের পরিচয় বা প্রমাণ না হয়, তাহলে কি পশ্চিমবঙ্গে একটা বিপুল সংখ্যক মানুষের জন্য ক্রাইসিস তৈরি হবে? সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে রফিকুল জামাদার, আমাদের সাংবাদিক। আমরা তাকেও নেব এই আলোচনার মধ্যে। এবং এই আলোচনাতে আমরা ভোটার তালিকা সংশোধন নিয়ে যে ইলেকশন কমিশন এবং নবান্নের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়া নিয়ে যে ঘোরতর বিরোধিতা করছে, সেই ব্যাপারেও আমরা আলোচনা করব। কিন্তু ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে যে আধার কার্ড পশ্চিমবঙ্গে যে বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, সে ব্যাপারে বিরোধী দলগুলির একটা অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গে যে সর্বশেষ যে বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে কি বলছেন যে আধার কার্ড এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ব্যাপারে, সেটা রফিক আপনাদের জানাবে। দেখো, এটা বারবার শুভেন্দু অধিকারী বা বিজেপি তরফ থেকে দাবি করা হয়েছে যে এই রাজ্যে প্রায় 2 কোটি যারা হচ্ছে এই বাংলাদেশ থেকে এখানে এসছে অনুপ্রবেশকারী, এবং এই সংখ্যাটা তাদের দাবি হচ্ছে 2 কোটি। এবার বিষয়টা হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে এসআইআর হলে এদের নাম বাদ যাবে এবং শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটে জিতছিল সেইটা কিন্তু হবে না, এবং শাসক দলের ফল খারাপ হবে এবং সরকারে তারাই আসবে, এমনটা তাদের দাবি। এখন দেখার বিষয় যে এসআইআর করার পরে সত্যি যে সংখ্যাটা বলছে বিজেপি সেটা ঠিক কিনা। কিন্তু একটা বিষয় যে কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মানেই যে মুসলিম অনুপ্রবেশকারী তা তো নয়। বাংলাদেশি অনুপ্রবেশকারী হিন্দু অনুপ্রবেশকারীও হতে পারে। ফলে শুভেন্দু অধিকারীরা যেটা বলছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মানেই হচ্ছে সংখ্যালঘু অনুপ্রবেশকারী বলে একটা বাতাবরণ তৈরি করতে চাইছেন, সেটা সম্ভবত ঠিক নয়। দেখো সংকট, একদমই ঠিক। শুভেন্দু অধিকারী বা বিজেপির দাবি যে বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে এসে আধার কার্ড, প্যান কার্ড করে এখানে ভোটার হয়ে গেছে, যেটা একেবারেই ঠিক নয় বা লিগালি হয়নি। সেই কারণেই তারা মনে করছেন যে এসআইআর হলে তাদের নাম বাদ যাবে। এবং এই যে দাবিটা বা এই যে অভিযোগটা প্রথম যে বিজেপি করছে তা নয়, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের আমলেও একই অভিযোগ করে এসছেন যে এখানে বাংলাদেশ থেকে বিভিন্ন রকমভাবে এখানে এসে তারা ভোটার হয়ে যাচ্ছেন, এবং এই দাবি বা এই অভিযোগ নিয়ে তিনি সংসদেও সেই ইস্যুটা তুলেছিলেন একটা সময়। তো এখন বিজেপি বলছে যে এই রাজ্যে প্রায় 2 কোটি এইরকম যারা হচ্ছে বাংলাদেশ থেকে এসছে, এসে এখানে বিভিন্ন রকমভাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড করে নিয়েছে। এবং শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে বলছেন যে আবার রোহিঙ্গা ঢুকে গেছে। একদম রোহিঙ্গার বিষয় তিনি আর বাংলাদেশি অনুপ্রবেশকারী বলছেন না, তিনি বলছেন যে রোহিঙ্গারা ঢুকে গেছেন। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা রফিক বলছিল, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অভিযোগ করতেন, মানে বিষয়টা আরো সরল করে যেটা বলা যায় সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করতেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই সীমান্তবর্তী এলাকাগুলোতে ঢুকে পড়েছে এবং সিপিএম তাদের রেশন কার্ড, ভোটার কার্ড করিয়ে দিয়েছে। যেহেতু সিপিএম শাসক দল হিসেবে তাদেরকে রেশন কার্ড এবং ভোটার কার্ড করিয়ে দিয়েছে, তারপরে সিপিএম এটা তাদের একটা বেনিফিশিয়ারি গ্রুপ বানিয়ে ফেলেছে, যে
তারা সিপিএম এর থেকে সুবিধা পেয়েছে এবং তারা সিপিএম এর ভোটার হয়ে গেছে। এইটা তো একটা তৃণমূল অভিযোগ ছিল। একইভাবে এখন বিজেপির অভিযোগ যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওখান থেকে এসেছেন, বিশেষ করে সংখ্যালঘু অনুপ্রবেশকারী, তাদেরকে পশ্চিমবঙ্গে তৃণমূল রেশন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড পাইয়ে দিয়েছে। ফলে এটা একটা তৃণমূলের ভোট ব্যাংক তৈরি হয়েছে বলে তাদের ধারণা, এবং তারা মনে করছেন, আশা করছেন যে পশ্চিমবঙ্গে যদি ভোটার তালিকায় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়, তাহলে এই যে জনগোষ্ঠী তাদের নাম বাদ যাবে, বিশেষ করে সংখ্যালঘু অনুপ্রবেশকারী যারা, তাদের নাম বাদ যাবে, এবং সেটা বিজেপিকে একটা লেভেল প্লেইং ফিল্ড দেবে। কিন্তু আরো একটা দিক আছে, সেটা হচ্ছে যারা হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে এসেছেন, সেটা আমরা দেখছি যে এই সীমান্তবর্তী জেলায় নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বনগা ফনগা এই জায়গায় এই মতুয়াবাড়ির তরফ থেকে বা এই শান্তনু ঠাকুররা ওখানে তারা ক্যাম্প করছেন যে সিটিজেনশিপ দেওয়ার জন্য, যে সিটিজেনশিপের যে পোর্টালে, সিএ পোর্টালে তারা যাতে আবেদন করতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু করছে, যাতে করে হিন্দু শরণার্থীরা পশ্চিমবঙ্গের নাগরিক হতে পারেন। কিন্তু আমার যেটা আজকে আলোচনার মেন পয়েন্ট, সেটা হচ্ছে যে তার মানে যে সত্যি যদি আধার কার্ডের ভিত্তিতে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে কি রফিক এইটা কি ঠিক যে শুধুমাত্র অনুপ্রবেশকারীরাই বিপদে পড়বেন? এটা কি ঠিক নয় যে ভোটার তালিকা সংশোধনের সময়ে যে প্রচুর প্রান্তিক মানুষ যাদের কাছে ধারণা হচ্ছে যে আমার নাগরিকত্বের প্রমাণ হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড বা আমার যে রেশন কার্ড, এটাই প্রমাণ, তারাও কি বিপদে পড়বে না? কারণ তাদের অনেকের এই যে যেটা বলা হচ্ছে যে জমির দলিল, বা বলা হচ্ছে যে বাবা মার নাম 2002 আগে যে ভোটার তালিকা 2002 যখন SIR হয়েছিল, সেই ভোটার তালিকায় বাবা মার নাম থাকলে তাদের নামটা স্বাভাবিকভাবেই থাকবে, কিন্তু সেই কাগজই বা তাদের আছে কিনা। তো এই যে আধার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড যে ব্ল্যাঙ্কেট বলে দেওয়া হচ্ছে, যে বলে দিচ্ছে আদালত বলে দিয়েছে, এবং আদালতের সেই সিদ্ধান্তের প্রতি আমি মানে শ্রদ্ধা জানিয়েই বলছি যে সেইটা যদি যখন এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হবে, সেটা কি শুধুমাত্র সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের বিপদে ফেলবে, না প্রান্তিক মানুষকেও বিপদে? অবশ্যই প্রান্তিক মানুষকে বিপদে ফেলবে। আমরা জানি বিভিন্ন জায়গায় এরকম রয়েছে যে যারা মাঠে ঘাটে কাজ করে, শুধুমাত্র ওই ভোটার কার্ড বা আধার কার্ডটা হয়তো রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় কোন দলিল এই খোঁজ কিন্তু অনেকের কাছে থাকে না। এবং আজকে যেটা তুমি বলছিলে যে বোম্বে হাইকোর্টে, সেখানে কিন্তু যখন মামলা শুনানি হচ্ছিল, তখন বিচারপতি বলছেন যে এই আধার কার্ড বা প্যান কার্ড বা হচ্ছে এই ভোটার কার্ড, এইগুলো হচ্ছে সাধারণ যে পরিষেবা, সেই পরিষেবা পাওয়ার জন্য তৈরি করে দেওয়া, এর পেছনে কিন্তু নাগরিকত্বের কোনো প্রমাণ থাকে না। এবং সেইটা এই রায়ের পরে আজকে যেটা হচ্ছে, যারা অবশ্যই প্রান্তিক মানুষ, যারা মাঠে ঘাটে কাজ করে এবং বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করে, তাদের জন্য কিন্তু অবশ্যই এটা ভাবাচ্ছে, এবং ভাবাটাই কিন্তু স্বাভাবিক। কারণ তাদের কাছে তো নাগরিকত্ব, তাদের কাছে মনে হয় যে আমি তো ন্যাচারালি ভারতীয়, আমার এখানেই জন্ম, এখানেই কর্ম, তারা অতটা ভাবেও না যে এর বাইরে আবার নাগরিকত্বের কিছু থাকতে পারে। আমার কাছে ভোটার কার্ড, অনেকের বাড়ি নেই সংকদা, মানে প্রান্তিক এলাকায় বলতে গেলে অনেকের বাড়ি নেই, ছোট্ট একটা কোথাও তাঁবু খাটিয়ে কেউ কষ্ট করে তারা বসবাস করে কাঁচা বাড়িতে, ভাগ চাষি, জমি দলিল। ম্যাক্সিমাম টাইমে পশ্চিমবঙ্গে যে সমস্ত রকম আমরা প্রাকৃতিক বিপর্যয় দেখি, মাঝে মধ্যেই বাড়ি ডুবে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেখানে যে দলিলপত্র যদি থাকেও, সেটা কখন কোথায় হারিয়ে গেছে অনেকেই জানেন না। সেই বিষয়টা বা সেই চিন্তাটা কিন্তু অনেকের মধ্যে এখন কিন্তু আসছে। কারণ আজকে যেমনটা তুমি বললে যে বোম্বে হাইকোর্টের পরে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেল যে নির্বাচন কমিশন যে কথা বলছে, আজকে বোম্বে হাইকোর্ট কিন্তু ঘুরিয়ে সেই কথাই বললেন যে না, প্যান কার্ড, আধার কার্ড বা এখন যদি ভোটার কার্ড থাকা মানেই তুমি এই ভারতের যে নাগরিক, তা কিন্তু নয়। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তার মানে একটা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হলে পশ্চিমবঙ্গে একটা ক্রাইসিস তৈরি হতে পারে। কারণ পশ্চিমবঙ্গে বিপুল, যেটা রফিক তুমি বললে, সেটা হচ্ছে যে প্রচুর মানুষের পাকা বাড়িই নেই, এবং এই যে আজকে আমফান হচ্ছে বা এই হচ্ছে, ঘাটাল তুমি দেখো না, ঘাটালে প্রান্তিক মানুষ প্রচুর আছে, ঘাটালে এই মুহূর্তে বুক পর্যন্ত জল, কত বাড়িতে এখন দলিল জলের মধ্যে ভেসে গেছে, কত দলিল নষ্ট হয়েছে, সেইগুলো কি করে তারা রিকভারি করবে? কিন্তু গভর্নমেন্ট এখানে কি ভূমিকা পালন করে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়। কারণ সরকার যদি তাকে ওই ডকুমেন্টেশনে হেল্প করে সঙ্গে সঙ্গে যদি করে দেয়, এবং তাতে তাদের সুবিধা হবে, না বিশেষ করে প্রান্তিক মানুষদের, যে যদি ডকুমেন্টেশনে হেল্প করে দেয় যে হ্যাঁ, কারণ পশ্চিমবঙ্গে যে নাগরিক, মানে তুমি যাদের কথা বলছো যে প্রান্তিক মানুষ এবং ঘাটালের, তার
তিনি প্রান্তিক হলেও তার বাবা বা তার পরিবারের 2002 আগে তো ভোটার তালিকার নাম ছিল। তারপরে 2002 আগে যদি ভোটার তালিকার নাম থাকে বাবা মায়ের, তাহলে তার ন্যাচারালি ভোটার তালিকার নাম ওঠার কথা। এই ডকুমেন্টেশনটা যদি গভর্নমেন্ট তাকে হেল্প করে দেয়, তাহলে তার পক্ষে এখানে একটা বিষয় আছে, আমি সেটা দেখছিলাম বা সিও অফিসে কথা বলছিলাম, নাম থাকলে ঠিক আছে, নাম আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বাবা মার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা দেখাতে হবে যে আমি তার ছেলে বা তার মেয়ে। আমার বাবার নাম আছে 2002 সালের আগে ওই তালিকায়, কিন্তু আমি যে তার মানে বংশ বা তার রক্ত বা তার ছেলে বা তার মেয়ে, এটা প্রমাণটা দেবো কি? মানে তাহলে আমার বার্থ সার্টিফিকেট বা সেখানে রেসিডেন্ট সার্টিফিকেট কিছু একটা থাকতে হবে। একদমই তাই, যে আমার বাবা মা অমুক এন্ড অমুক, আমি তাদের ছেলে। ঠিক, তাই তো, একদমই তাই। এই প্রমাণটা তো দিতে হচ্ছে। তা সেই জায়গা থেকে তুমি যেমনটা বললে, এই আজকে তুমি দেখো সুন্দরবন এলাকায় যারা মাছ ধরে খায় বা জীবিকা নির্ভর করে, তারা কখন কোথায় থাকেন ঠিক নেই। এইরকমভাবে তারা দীর্ঘদিন মানে একের পর এক পূর্বপুরুষ করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে সেইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে বলে আমার মনে হয়। তার মানে ভোটার তালিকা সংশোধন শুরু হলে পশ্চিমবঙ্গে এই একটা ক্রাইসিস মানে উত্তর থেকে দক্ষিণে দেখা যেতে পারে। কিন্তু এই ক্রাইসিসটা যেমন দেখা যাবে, যে কারণে তৃণমূলও আজকে ঘোরতর আপত্তি জানাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে দেখছিলাম যে দিল্লিতে যাওয়ার আগে উনি এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে 2024 সালে যে ভোটার তালিকা নিয়ে ভোটটা হলো, এখন বলা হচ্ছে সেই ভোটার তালিকা ঠিক নয়, তাতে সংশোধন প্রয়োজন। তাহলে তো 2024 সালের ভোটটাই বৈধ নয়। কিন্তু কমিশন কি এই আর্গুমেন্ট শুনছে? এটা হয় শঙ্করদা, একটা জিনিস আমি বলি তোমাকে, 2002 সালে যখন এই এসআইআর হয়েছিল, তার আগেও তো ভোট হয়েছিল, তখন কি এই দাবি কেউ তুলেছিল যে সেই ভোটটা বাতিল করতে হবে, তারপরে এসআইআর করতে হবে? কমিশন মনে করছে যে এই পশ্চিমবঙ্গে অনেক রকমভাবে ভুয়ো ভোটার বা যারা এই মুহূর্তে ভোটার নন, শিফট হয়ে গেছে বা মৃত ভোটার, তাদের নাম বাদ দিতে হবে কমিশন মনে করছে, এবং সেই কারণেই পশ্চিমবঙ্গে এসআইআর করার কথা ভাবছে। এখানে এই যুক্তি কতটা নির্বাচন কমিশন নেবে, এটা আমার কিন্তু ডাউট রয়েছে। এবং তাদের যুক্তি অন্য, যে কমিশন যদি মনে করে যে ভোটার তালিকা শুদ্ধিকরণ করার, এটা যে কোনো মুহূর্তে করতে পারবে। সে 2002 সালের পরে 4এও করতে পারতো, 6এও করতে পারতো, 8এও করতে পারতো। কমিশন মনে করছে যে এখন করা দরকার, তাই করছে। এখানে কিন্তু এই আর্গুমেন্ট কতটা যুক্তি মানে শক্তিশালী হবে যুক্তিটা, এটা আমার ডাউট আছে। তার মানে তুমি বলতে চাইছো যে এখানে কমিশনের কথাটাই শেষ কথা। মানে কমিশন যদি মনে করে যে পশ্চিমবঙ্গে এসআইআর করবো, তাহলে সেটা কমিশনের এখতিয়ার আছে, সেটা কোনো বাধার কাছেই কমিশন মাথা নত করবে না। এবার তারপর তো আইনি ব্যাপার থাকতে পারে, সুপ্রিম কোর্ট যেতে পারে। এই জায়গাতেই আমি একটা আজকে একটা সিগনিফিকেন্ট যে ঘটনাটা ঘটেছে, যে গতকাল আমরা দেখেছি যে ইলেকশন কমিশন যে 4 জন অফিসারকে ভোটার তালিকার নিয়ে অনিয়মের ব্যাপারে যে 4 জনকে যে সাসপেনশনের ব্যাপারে সুপারিশ করেছিল, এবং সেটা একটা নবান্ন তাতে একটা স্ট্রেট জানায় যে দেখো যে এই যে 4 জন অফিসারের কথা বলা হচ্ছে, তার মধ্যে 2 জন WBCS এক্সিকিউটিভ অফিসারও ছিলেন, মানে বিডিও স্তরের অফিস। একদমই। তো তাদের জেলার অনেক দায়িত্ব সামলাতে হয়, তারা অনেক সময় অধস্তন কর্মচারীদের দিয়ে দেয়, ফলে সাসপেনশনটা খুব কড়া পদক্ষেপ হয়ে যাবে এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের মোরাল তাতে ডাউন হয়ে যাবে। সেই জায়গায় নবান্ন বলেছিল যে আমরা তদন্ত করে দেখছি এই অভিযোগটা কতটা ঠিক, এবং একজন মানে একজন সহকারী ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং একজন ঠিকা শ্রমিক ডেটা এন্ট্রি অপারেটর, তাকে তাদের শুধুমাত্র ভোটের দায়িত্ব থেকে সরিয়েছে। কিন্তু দেখা গেল যে কমিশন তাতে খুশি নয়। না, কমিশন মুখ্য সচিবকেই দিল্লিতে ডেকে পাঠিয়েছে। ঠিক। তো এইটাকে দেখে কি মনে হচ্ছে না যে কমিশনও কিন্তু একটা স্ট্রং পজিশন নিচ্ছে, যে নবান্নের এই যে টাইম বাইং এর যে স্ট্র্যাটেজি, সেইটা কমিশন গ্রহণ করছে না। আমি এখানে বলে রাখি শঙ্করদা, একদমই ঠিক। গতকাল নবান্ন যে যুক্তি দিল, সেই যুক্তি মানলো না, একেবারেই মানলো না, পরিষ্কার। তার জন্য সিএসকে ডেকে পাঠাচ্ছেন। এখানে যে বিষয়টা এখনো পর্যন্ত নবান্ন অফিসিয়ালি স্বীকার করেনি, তবে সিও দপ্তর সূত্রে খবর, আজকে যে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন, সেখানে কিন্তু সিএসকে বলা হয়েছে, আবার বলে সূত্র মারফত খবর, যে আজকে বিকেল 5টার মধ্যে আমরা যে নির্দেশ বা যে সুপারিশ করেছিলাম সেটাকে কার্যকর করুন বা কমপ্লাই করুন, এবং কমপ্লাই করেও আপনাকে কিন্তু আগামীকাল বিকেল 5টার মধ্যে দিল্লিতে আসতে হবে। শুধু ডাকলাম আর হয়ে গেলে এমনটা নয়, এখানেও শর্ত দিয়েছে। তবে আবারও বলছি, নবান্ন এই বিষয় নিয়ে অফিসিয়ালি স্বীকার করেনি। তবে হ্যাঁ, যেটা হচ্ছে নবান্নের জন্য বা রাজ্য সরকারের জন্য বা ইসিআইয়ের জন্য একটা পজিটিভ থিং বা পজিটিভ চিন্তা, যে
ইসিআই এর ডাকে এ রাজ্যের মুখ্য সচিব কালকে যাবেন। ইতিমধ্যেই যে খবর আমি পেয়েছি, কালকে দুপুরের ফ্লাইট ধরবেন, তিনি ধরে দিল্লিতে যাবেন এবং নির্বাচন কমিশনারদের সামনে তিনি কিন্তু উপস্থিত হবেন। কিন্তু এখন দেখার বিষয় তার মানে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা নবান্নের স্ট্র্যাটেজিতে দেখতে পাচ্ছি, যে নবান্ন বুঝতে পারছে যে ইলেকশন কমিশন ক্রমশ রিজিড হচ্ছে, সুতরাং অফিসারদের যদি সাসপেন্ড নাও করি তাহলেও যেন ইলেকশন কমিশনের কাছে গিয়ে মুখ্য সচিব এটা বোঝাতে চাইছেন, কারণ এখনো পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত 4 জন অফিসারকে সাসপেন্ড করার কোনো খবর আমরা পাইনি। করা হয়নি আমরা বলবো না, কারণ এটা হতে পারে রফিক হয়তো গভর্নমেন্ট করেছে, আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এটা হতেই পারে যে বিকেল 5টা এমন নয় যে 5 মিনিট আগের, মানে এমন নয় যে 5 দিন আগের ঘটনা, আমরা তো বিকেল 5টায় করলে যে এখনই জানতে পারবো এরকম নাও হতে পারে, কিন্তু অ্যাপারেন্টলি এখনো পর্যন্ত করার খবর আমরা, কিন্তু সংকোদা অ্যাকচুয়ালি করার খবর আমরা এখনো পাইনি। তার মানে হচ্ছে কি, যে তার মানে এটা হতে পারে যে মনোজ পন্থ মুখ্য সচিব দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করতে পারেন যে দেখো আমাদেরও তো তদন্ত করার একটা অধিকার রয়েছে। 1, 2 হয়েছে যে স্টেট গভর্নমেন্টের যে এমপ্লয়ি তাদের সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী তারাও কিন্তু ট্রাইব্যুনালে চলে যেতে পারে, কারণ তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, কিন্তু ওই অভিযোগ তা তো আমার এমপ্লয়ি, তাকে বিরুদ্ধে তদন্ত করে দেখার আমার একটা অধিকার রয়েছে, সেই অধিকারটুকুনি আমাকে দেওয়া হোক। এবং আমি তো বলছি যে আমরা এটাকে কগনিজেন্সে নিচ্ছি এবং আমরাও চাই যে ভোটার তালিকা সংশোধন ঠিকমতো করে হোক, তো ফলে কমিশনকে গিয়ে কিন্তু এটা বোঝানোর চেষ্টা করতে পারে। ঠিক, কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিক তিনি বলছেন যে আরপি অ্যাক্ট অনুযায়ী যখন নির্বাচন কমিশন এই ভোটার তালিকার কাজ করবে, সেই সময় যদি কোনো অফিসার অনিয়ম করেন তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারে ইসিআই। তার কারণ হচ্ছে যে যখনই কোনো অফিসার সে 5 ঘন্টার জন্য হোক বা 5 দিনের জন্য হোক ইলেকশন কমিশনে কাজ করেন, তখন ধরে নেওয়া হয় যে তিনি ইলেকশন কমিশনে ডেপুটেশনে রয়েছে এবং তিনি ইলেকশন কমিশনের কর্মী ওই সময়টুকুনির জন্য। তাই ইলেকশন কমিশনকে অধিকার দেওয়া হয়েছে যে তখন ওই অফিসার বা ওই কর্মী যদি কিছু করেন, যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বা সুপারিশ করার অধিকার রয়েছে। ঠিক, এবং সেটা টাইম বাউন্ড। তার কারণটা কি টাইম বাউন্ড? তার কারণ হচ্ছে যে ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে। ধরো পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধন হবে 1 মাসের মধ্যেই তো হবে বা 2 মাসের মধ্যে হবে। তো সেইখানে একজনের সাসপেনশন নিয়ে যদি টানাপোড়েন চলতে থাকে প্রশাসনের সঙ্গে, তাহলে তো টাইমটা চলে যাচ্ছে। ঠিক, তো ওইটা করতে হবে টাইম বাউন্ড। এই জন্য ইলেকশন কমিশন সবসময় টাইম বাউন্ড দেয়, যেই টাইমের মধ্যে ওই টাইমের মধ্যে করতে হবে। কিন্তু মোদ্দা যেটা তোমার কথা থেকে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে নবান্ন এই ধরনের কৌশলগত পদক্ষেপ করলেও ইলেকশন কমিশন খুব স্ট্রেট এবং একটাই কথা বলছে যে ভাই আমার অর্ডারটাকে কমপ্লাই করো, আমি যে সুপারিশের কথা বলেছি সেটাকে কমপ্লাই করো। তার মানে ইলেকশন কমিশনের কোনো একটা স্ট্রিক্ট অ্যাপ্রোচ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো রকম ধানাই পানাইয়ের কাছে ইলেকশন কমিশন কোনো ধানাই পানাইয়ের যুক্তি ইলেকশন কমিশন শুনছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন বারবার। আজকে যে খবর আমরা করেছি দাও বলে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বৈঠকে যোগ দিয়েছিলেন। আজকে সিএস একটি মিটিং ডেকেছিলেন, ডিএম, এসপি এবং অন্যান্য আধিকারিকরা আজকে ছিলেন সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় 8 ঘন্টা পরে ঢুকে বলেন, প্রথমে বলেন যে পাড়ায় সমাধান ছিল আজকে, মানে আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা নিয়ে বলেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেন যে আসাম থেকে আমাদেরকে এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে, এই করা হচ্ছে, ওই করা হচ্ছে, এর বাইরে তিনি কিছু বলেননি। এতে কিন্তু আপনারা ভয় পাবেন না, আপনারা বলতেন তো অফিসাররা, সেখানে সিএস রয়েছেন, ডিএম রয়েছেন, ডিএমরা রয়েছেন, এসপিরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছে আপনারা ভয় পাবেন না, গভর্নমেন্ট কিন্তু আপনাদের পাশে আছে। তো আমার এখনও মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য থেকে যে এই অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করবেন না, সেটা আরও একবার তিনি ঘুরিয়ে এই মিটিংয়ে কিন্তু বলেই দিলেন না। সেই জায়গা থেকে আমার মনে হয় এরকমও হতে পারে রফিক, যে আগামী দিনে সুপ্রিম কোর্ট মানে কোর্টের বা কমিশনের নির্দেশে সাসপেন্ড করতে হলো, ততক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্টের অফিসারদের মরাল ধরে রাখা, মনোবল ধরে রাখার দায়িত্ব তো অবশ্যই। এইটা সেদিক থেকেও ভোকাল টনিক হতে পারে, এমন নয়। কারণ হচ্ছে যে শুধুমাত্র WBCS অফিসাররা নয়, ডিএমএসপিরাও ভয় পাচ্ছে ঠিক, যে তারা যদি আজকে কমপ্লাই না করেন, কমিশন যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বলেন, তাহলে তাদেরও সার্ভিস কন্ডাক্টের মধ্যে একটা দাগ পড়ে যেতে পারে। তার ফলে এই ভীতিটা সবার মধ্যে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের রয়েছে। যখন ভোটার তালিকা সংশোধন নিয়ে যখন প্রক্রিয়া শুরু হবে, তখন জেলাতে মূল দায়িত্ব জেলা শাসকেরই। ঠিক, তখন কমিশন জেলা শাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপও করতে পারে। এবং এই জন্য আমি জানি বহু অফিসার, বহু এসপিডিএম চাইছেন এই ফেজে এসপিডিএম এর
দায়িত্ব থেকে যদি অন্য কোনো প্রশাসনিক দায়িত্বে তাদের স্থানান্তরিত বা ট্রান্সফার হয় তাহলে ভালো হয়, এই ফেজটা তারা উতরে যেতে চান। একদম ঠিক, একদম ঠিক। তো আজকের এই যে আলোচনা, এটা আমি আর এখন আপাতত দীর্ঘায়িত করছি না, যেটা সার্বিকভাবে আজকের গোটা দিনের যে ঘটনা পরম্পরায় পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুটো জিনিস। এক, যে ভোটার তালিকা সংশোধনের সময় একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে গিয়ে, কারণ আজকে সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে বলেছে যে আধার কার্ড ভারতের নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। এবং বম্বে হাইকোর্ট একটা মামলার রায়, যেখানে একটি বাংলাদেশি অনুপ্রবেশকারী তার জামিন খারিজ করতে গিয়ে বলেছে যে আপনি যতই আধার কার্ড জোগাড় করে ফেলুন বা ভোটার কার্ড, প্যান কার্ড জোগাড় করে ফেলুন, এটা আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় বলে তার জামিন নাকচ করে দিয়েছে। তো আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে যখন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হতে চলেছে, তখন এইটা পশ্চিমবঙ্গের জন্য একটা জটিলতা তৈরি করতে পারে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে ইনস্পাইট অফ দ্যাট, যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে SIR নিয়ে কিন্তু একটা ধারাবাহিকভাবে একটা স্টেডি কিন্তু অগ্রসর হচ্ছে, এবং সেখানে রাজ্য সরকারের সাথে যদি সংঘাতের পরিস্থিতি হয়ও সেটা নিয়ে খুব একটা ভাবিত আমি দেখতে পাচ্ছি না। কিন্তু সংঘাত, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো, তুমি দীর্ঘদিন দিল্লিতে সাংবাদিকতা করেছো, সেটা হচ্ছে এইরকম পরিস্থিতি, মানে ভোটের আগে ভোটার কার্ডকে কেন্দ্র করে CS-কে ডেকে পাঠানো, এরকম মনে পড়ছে না? এরকম ঘটনা খুব বিরল, এরকম ঘটনা বিরল। অতীতে একবার গুজরাটে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি তখন ইস্তফা দিয়ে ভোট মানে এগিয়ে এনেছিলেন। সেই সময় নির্বাচন কমিশনের তার একটা সংঘাত তৈরি হয়েছিল, কিন্তু কমিশন সেখানে ওভার পাওয়ার করে এবং কমিশন যা স্থির করে তাই করে দেখায়। নরেন্দ্র মোদী আপত্তি তাতে ধোপে টেকেনি, এবং সেই সময় জেমস মাইকেল লিংডো, তিনি খ্রিস্টান ছিলেন। নরেন্দ্র মোদী ইনিয়ে বিনিয়ে তার সম্পর্কে প্রচুর কথাও মানে কুমন্তব্য করেছিলেন। এমনকি তিনি ইটালিতে যান, সোনিয়া গান্ধীর সাথে সব সম্পর্ক রয়েছে, এবং ডাইরেক্টলি না বললেও ইনিয়ে বিনিয়ে এরকম মন্তব্য করেছিলেন, জানিয়ে বাজপেয়ীও দুঃখ প্রকাশ করেছিলেন। বাজপেয়ীও বলেছিলেন যে না, এটা মুখ্যমন্ত্রী বলা ঠিক হয়নি। তো সংঘাতের নজির রয়েছে, নজির নেই এমন নয়, কিন্তু এটা একটা পিকুলিয়ার সিচুয়েশন। এই পিকুলিয়ার সিচুয়েশন বাংলাতে আগে ঘটেনি বা অন্য রাজ্যতেও ঘটেছে বলে আমার অন্তত গত 20 বছরে আমি দেখিনি। মানে ECI বলছে তাও কমপ্লাই করছি না, এরকম আমি এই পিকুলিয়ার সিচুয়েশন দেখিনি। কিন্তু যেটা আমার মনে হচ্ছে, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা করলাম, যে পশ্চিমবঙ্গে SIR নিয়ে যে একটা জটিল পরিস্থিতি যে তৈরি হতে চলেছে আজকের ঘটনার পরে, এটা নিয়ে কোনো সংশয় নেই। এখন সেটা কিভাবে কোন দিকে আনফোল্ড করে সেটার দিকে আমাদের নজর থাকবে। এবং যদি সত্যি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের যারা নাগরিক তাদের আমার মনে হয় যে এখন থেকেই কাগজপত্র গুছিয়ে রাখা উচিত, যাতে তারা ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে তখন যেন কোনো বিপদে না পড়েন। কারণ তখন যেন ক্রাইসিসের মধ্যে না হয়। আজকে যদি গভর্নমেন্টের হেল্প নিয়ে হয় যে তার কোনো ডকুমেন্ট হারিয়ে গেছে, সেটা ডুপ্লিকেট কপি গভর্নমেন্ট থেকে নেওয়া ইত্যাদি প্রভৃতি, যাই হোক না কেন, সেইটাকে কিন্তু মানুষের সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। কারণ পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধন একটা মানে আমি অনিবার্য হয়ে উঠছে বলে আমার কথা এখানে বলবো, এটা সবার জন্যই ভালো লাগবে আর কি। যিনি এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি আমাকেও বলেছেন, এটা বলতে অসুবিধা নেই, যে আমি যদি এই চেয়ারে থাকি এবং আমার সময় যদি SIR হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে একটা জেনুইন ভোটার বাদ যাবে না। এটা কিন্তু সিইওর কিন্তু একটা পজিটিভ থিং, এবং তিনি সেটা তো সিইওর রেসপন্সিবিলিটি। কিন্তু একজন যোগ্য ভোটার, যেটা তুমিও তখন বললে যে একজন যোগ্য ভোটার কাগজটা তার ঠিক যদি বন্যার জলে ভেসে গিয়ে থাকে, এবং ধরা যাক সে হচ্ছে ভাগ চাষি, সে মাঠে যাবে না কাগজ তৈরি করতে যাবে, তার কাছে তো আগে পেটের ভাত, পরে তো ভোট। তো ফলে সিইও যেটা বলছেন সেটা আইডিয়াল পজিশনের কথা বলছেন, কিন্তু গ্রাউন্ড লেভেলে বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গে যারা জটিল পরিস্থিতি যেটা তৈরি হতে পারে, তার একটা দিগন্তে কালো মেঘ দেখা যাচ্ছে। আমরা আজকে এইটুকুনি বলতে পারি। সুতরাং বাকি কিরকম আনফোল্ড করে পরিস্থিতি, সেটা দেখে তখন বোঝা যাবে যে সত্যিই ব্যাপারটা কতটা ফুলপ্রুফ হচ্ছে। ঠিক। নমস্কার, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।